মানে কাঞ্চনা মৈত্র প্রতিবাদী। আমার মনে হয় যেখানে যেখানে প্রতিবাদ করা উচিত সেটাখানে করা উচিত। আমার মনে হয় যারা মিডিয়ার সঙ্গে বাজে বিহেভ করে, যারা দর্শককে রেসপেক্ট দেয় না, কিছু বললেই বলবে ও তো ট্রোল করে, ও তো করে, তাদেরকে কারা বানাচ্ছে, তাদেরকে দোষারোপ করো। আমার একটা খুব অনেস্টি ছিল, আমি যে প্রেমেই পড়তাম সেটাই আমার প্রথম আর শেষ প্রেম মনে হতো। এটাই তো ছিল, এর জন্যই তো আমি অপেক্ষা করেছি। কিন্তু মজার বিষয়, যার সঙ্গে সত্যি প্রেমটা টিকে গিয়ে বিয়েটা হলো, তাকে দেখেই আমার মনে ছিল দুদিনের বেশি এটাকে টিকবে না, অসহ্য লাগছে। সেটাই টিকে গেল। কাঞ্চনা মৈত্র পচা অভিনয় করলেন আমার নামটা দেখার জন্য। আমি নেই, আমার অস্তিত্বই নেই। খারাপ সময় যে আমার পাশে থেকেছে, সে যেই হোক না কেন, তার আজকের দিনে যদি মানে তার কোনো নাম না থাকে, তার কোনো পরিচয় না থাকে, জেনে রাখবে মনে মনে আমি তাকেই আপন ভাবি। এটা আমার শিক্ষা, এটা আমাকে সময় শিখিয়েছে। প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে একটা চরিত্র জীবন্ত হয়ে উঠল। সেই চরিত্রটা ছিল শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। আর সেই চরিত্রটাকে ওই মুহূর্তে একেবারে বাস্তব যিনি করে তুলেছিলেন, তিনি স্বপ্না মণ্ডল না, স্বপ্না মণ্ডল তো চরিত্রের নাম, তিনি কিন্তু কাঞ্চনা মৈত্র। কাঞ্চনাদি, ওয়েলকাম টু আজকাল। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার ইন্ট্রোটা সত্যি আমাকে আবার নতুন ভাবে ইন্সপায়ার করলো। থ্যাংক ইউ। আজকে সেই কাঞ্চনাদির সঙ্গে আমরা বসেছি সেই ছবির নিয়ে কথা বলতে, যে ছবিটাকে ঘিরে এই পুরো ঘটনাটা ঘটেছিল আর তারপরে যা ঘটেছিল, সমাজ মাধ্যম পুরো একেবারে উত্তাল হয়ে উঠেছিল। তুমি আমাকে একটা কথা বলো কাঞ্চনাদি, যখন এইটা করবে, এই প্রমোশনটা এইভাবে করবে, তুমি ঠিক করলে বা তুমি জানলে? আমি কিচ্ছু ঠিক করিনি। তুমি জানলে? আমি জানলাম, আমাকে ডিরেক্টর বললো। ভয় লেগেছিল না খুব? তুমি এক্সাইটেড ছিলে? না, আমি এমনিতেই, সবাই যারা আমাকে ব্যক্তিগতভাবে জানে আমি একটু ভয় কম পাই। আর যদি আমি রাইট হই কোনো বিষয়, না, if I am not doing anything wrong, তাহলে আমার মতন সাহসী পৃথিবীতে নেই। আর আমি তো জানি এটা একটা ছবির অংশ, এটা তো আমার অ্যাক্টিংটাকে আমি প্রজেক্ট করছি, তাতে ভয় কিসে? একদম। আর আমার টিম তো আমার সঙ্গে আছে, কপালের পুরো টিম আমাকে ঘিরে ছিল। ডিরেক্টর দূর থেকে, ইনফ্যাক্ট আমি মানে যখন কাজটা করতে গেছি, আমি ঘুণাক্ষরে ভাবিনি যে আমাকে ডিরেক্টর বলেছে শুভেন্দু ঘোষ, মার্কেটিং টিম বলেছে ছায়াসুটটা এটা করতে হবে কাঞ্চনা দিয়ে, আমি করব, ব্যাস। আমার এটা কাজ হচ্ছে আমার টিমের সঙ্গে থাকা, ব্যাস, এটা আমি করেছি। কিন্তু সত্যি বলছি, বিং অ্যান আর্টিস্ট, ইন্ডিভিজুয়াল যখন কাঞ্চনা মৈত্র ভাবে যে এইরকম মানুষ রিয়াকশন দেবে, এরকম ভালোবাসা দেবে, এরকম গালাগালটাও তো ভালোবাসাই। হ্যাঁ, তো আমি এটা জীবনে ভাবিনি, সত্যি ভাবিনি। স্বপ্না মণ্ডল কি তোমার ক্যারিয়ারের একটা মাইল ফলক হয়ে থাকবে? আমাকে ডিরেক্টর যখনই সিন করতাম আসানসোল বার্নপুলে প্রচন্ড ঠান্ডায়, তখন আমি বলতাম, রাজ আমি আর পাচ্ছি না, এখন প্যাক আপ করে দে, কালকে কর একটু সিনটা। রাজ বলছে দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত, তুই ভাবতে পারছিস সব, মানে যেরকম ডিরেক্টররা বলে অভিনেতাদের, আমি তোকে বলছি তোর কপাল এই কপালই খুলবে। ও ইন্সপায়ার করার জন্য বলতো। অ্যাটলিস্ট প্রচারে তো আমি যা দর্শকের ভালোবাসা পেয়েছি, তাতে মনে হয়েছে সত্যি আমার কপালে এত ভালোবাসা লেখা ছিল, আমি ভাবতেই পারি। মানে কপালটাকে তুমি বলবে তাহলে এইভাবেই বলবে যে কপালের নাম গোপাল, কপালের নাম গোপাল, মন্দ কপাল। আর আজকে দেখছি খুব সুন্দর একটা, তোমরা সবাই টিমের সবাই একটা সুন্দর একটা ফ্লোরোসেন্ট গ্রিনের একটা দেখো সাজ গোজ মেকআপ, এ তো সারা বছরই আমাদের চলে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু টিম হয়ে চলার যে স্পিরিটটা, সেটা একটা অভিনেতার কাছে বিরাট পাওয়া। তো আজকে আমি এই টি শার্টটা জিন্সটা পরেছি, এটা আমার টিমের সঙ্গে থাকা। আমরা টিমে, আমরা সবাই, মানে যে আমাদের মানে ডিরেক্টর, তিনিও আমাদের টিমের সদস্য, আমিও সদস্য, যিনি আমাদের মিউজিক ডিরেক্টর পিনাকি, তিনিও সদস্য, আবার যিনি আমাদের গাড়ি করে প্রত্যেকটা লোকেশনে পৌঁছে দিচ্ছেন, তিনিও আমাদের টিম কপাল। তো আমরা এইভাবেই একসঙ্গে কাজ করছি। এখন যেমন ছবির প্রচারে প্রমোশনের ধরনটা না একদম বদলে গেছে, একেবারে বদলে গেছে। একটা সময় ছিল যখন প্রমোশন বলে কিছু ছিল, হ্যাঁ, কিছু টুকরো টুকরো খবর, টুকরো টুকরো ছবি চাপা, এরকম খবরের কাগজে কিছু খবর, সেইটার মধ্যেই প্রমোশন। তাতে আবার যাদের যে সে সাংবাদিকদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বন্ধুত্ব, তাদেরটা ছাড়া অন্যরা ভালো কাজ করলো চোখটা বন্ধ করে, না এদেরকে কিছুতেই লিখবো না নামটা। কত বছর এটা ফেস করেছি গো, কিন্তু থ্যাংক ইউ, তোমরা এলে সবটা পাল্টে গেল। এই যে পরিবর্তনটা, একজন শিল্পী হিসেবে তোমার কি মনে হয় যে পরিবর্তনটা খুব দরকার ছিল? ভীষণ দরকার ছিল।
মানে এতটা দরকার ছিল, মানে আমি নতুন আসা অভিনেতা অভিনেত্রীতে তো ছেড়ে দিলাম, আমি যে এত বছর কাজ করছি, আমি যে কত উপকৃত হয়েছি, আমার কাজ যে কত মানুষের কাছে তোমরা পৌঁছে দিয়েছো, তোমাদের মতন যারা ইয়াং লড়াকু সাংবাদিকদের ব্যাচ, যারা কোনো ভাইজেস নেই, যারা কাজকে ভালোবাসে, যারা কাজকে অ্যাপ্রিসিয়েট করতে জানে, অনেক সিনিয়রও আছে তারা একই সমানভাবে তোমাদের সঙ্গে, সেই পোলারাইজেশনটা শেষ হয়েছে। আমি একে দেব ফুটেজ, ওকে দেব না, মানে এরকমও হয়েছে আমি ছবিতে দুর্ধর্ষ অভিনয় করেছি, সবাই প্রশংসা করছে, কিন্তু ছবির যখন রিভিউ বেরিয়েছে আমার নামটা পর্যন্ত আসেনি। এক্স্যাক্টলি, আমি নামটাও বলে দিচ্ছি ছবিতে, রাজা সেনের 3 মূর্তি, যেটা নিয়ে এখনো ভাইরাল আমার সিন, সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে মনোজ বোধে পাশে দাঁড়িয়ে অভিনয় করতে পারাটাই ভাগ্যের ব্যাপার। তারপরে রাজা সেনের মতন একজন ডিরেক্টর, তপন সিনহার অসমাপ্ত স্ক্রিপ্টে, তো আমার নাম, আমি কাগজটা এরম 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 করে খুঁজছি, একটা লাইন ভালো বলতে হবে না, কাঞ্চনা মৈত্র পচা অভিনয় করলেন আমার নামটা দেখার জন্য, আমি নেই, আমার অস্তিত্বই নেই। কিন্তু ওইরকম একটা বড় কাজ এখনো লোকে বলে ও কাঞ্চনা দি যা মজার সিনটা না, তো ভাগ্যিস তোমরা এলে। কাঞ্চনা মৈত্র এমন একজন অভিনেত্রী, আমরা আজকে অবশ্যই কপাল নিয়ে আলোচনা করতে এসেছি, কিন্তু কাঞ্চনা মৈত্রকে জানতে হলে কিন্তু শুধু কপাল নিয়ে আলোচনা করলে চলবে না, তার সামগ্রিক সব অভিনয়, সব ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলাটা অবশ্যই দরকার, যেটা মানে কাঞ্চনা মৈত্র মানে সমগ্রটা, শুধু কপালে কিন্তু উনি সীমাবদ্ধ নন। তো সেক্ষেত্রে কাঞ্চনাদি 22 বছর প্রায় হয়ে গেল তোমার ইন্ডাস্ট্রিতে, তুমি ঠিক কোন স্বপ্নটা নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলে? আমি কোনো স্বপ্ন নিয়েই ইন্ডাস্ট্রিতে আসি, আমার কোনো স্বপ্ন দেখার ক্ষমতা বলো, কনফিডেন্স বলো, হিম্মত বলো, কোনোটাই ছিল না। কি করে থাকবে? একটা মেয়ে এক খুব মধ্যবিত্ত একটা বাড়ি থেকে এসছে, মডেলিং করতে করতে পকেট মানির জন্য অভিনয় এসছে, অভিনয়ের ব্যাপারে কিচ্ছু জানে না, তার পাশে যারা যারা কাজ করছে তাদেরকে সে ছোটবেলায় দূরদর্শনে দেখেছে, ছবির পর্দায় দেখেছে, কি করে আমি স্বপ্ন দেখার মতন কোনো জায়গাতেই ছিলাম না। স্বপ্নটা দেখতে শুরু করলাম কখন বলো তো, যখন আস্তে 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 কাজটা শুরু হলো, সিনিয়ররা বললো ভালো করলি, এটা ভালো হয়েছে, শটটা ভালো হয়েছে, এরম করে কর, তখন মনে হলো এরা যখন বলছে তাহলে আমার নিশ্চয়ই একটু কিছু চান্স আছে এনাদের মতন। এখনকার দিনের মতন নয় যে আমি এলাম আর আমার মানে স্বপ্ন বলবো না, তাদের ওভার কনফিডেন্স, আমি তো স্টার, আমি পা রেখেছি মানে আমি বর্ন স্টার। আমি আমাকে বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না, আমি না বেশি প্রশংসা যদি আমাকে এখনো কেউ করে না, আমি সংকুচিত একটু, হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে এটা সেদিনকে একজন বলছে তোর এটা খুব বাজে ব্যাপার, তোকে বেশি প্রশংসা করলে তুই না চুকাতা কি এমন করে তুই এটা কেন অ্যাভয়েড করিস? আমি এটাকে অ্যাভয়েড করি, এটা একদিকে খারাপ কিন্তু একদিকে ভালো, আমাকে বাঁচিয়ে রেখেছে। ভালোটা এখানেই যে তুমি সম্পৃক্ত হয়ে যাও না, না মানে আমি ওই মানে আমি নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করি না, তার কারণ আমি দেখো আমার একটা শিক্ষা আমাকে এইটুকু বুঝিয়েছে, আমি একটা রিজিওনাল সেক্টরে কাজ করি, ভারতবর্ষের একটা রিজনে, অত্যন্ত রিচ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে কাজ করি। কোন কোন লেভেলের লোকরা সেখানে কাজ করেছে, কারা কারা কাজ করেছে, গ্লোবাল আইকনসরা কাজ করেছে, সেখানে আমি তার একটা ছোট পার্ট, রিজিওনাল ইন্ডাস্ট্রি, এরপরে ভারতবর্ষ আছে, এশিয়ান ফিল্ম ফ্র্যাটার্নিটি আছে, ওয়ার্ল্ড ফিল্ম আছে। তুমি যদি একটা ব্রিগার পার্সপেক্টিভ দেখো না, তখন তোমার মনে হবে বাবা আমি কি ভাবছি। একটা জিনিস আমি বলতে পারি, একটা জিনিসে আমার মনে হয় এখন আমার একটা কনফিডেন্স এসছে, আমি এটা গত কয়েক বছর ধরে ফিল করেছি, আমি এই ইন্ডাস্ট্রির অংশ। আগে কিন্তু এটাও ফিল করতাম, তার আগে ফিল করতে না, মানে সেটা কেন কি জানে, আমার মানে মনে হতো যে আজ আমি আছি, হয়তো কাজ পাচ্ছি, কাল আমি নাও পেতে পারি। কিছু মানুষ আছে যারা তোমাকে বুঝিয়েছে যে তোমার ঠিক আছে, কি হয়েছে, ছবি ভালো বলেছে, বিশাল মনে করিস না নিজেকে, মানে কিন্তু এখন কিছু সমৃদ্ধ মানুষের সাহচর্য পেয়েছি। আর স্পেশালি আরেকটা কথা বলবো, তোমার ইন্টারভিউটা হচ্ছে বলে বলছি না, দুটো ধরন মানে দুটো প্রান্ত আমাকে আজকে এই কনফিডেন্সটা দিয়েছে, একটা হচ্ছে দর্শক, আরেকটা হচ্ছে মিডিয়া। কারণ ওই যে বললাম তোমরা এলে ভাগ্যিস,
নাহলে আগে নিজেকে এত আনওয়ান্টেড মনে হতো, একটা ভালো কাজ করলেও রেকগনিশন নেই, কিন্তু তোমরা আসার পর পুরোটা চেঞ্জ হয়ে গেল। তোমরা দেখো, তোমরা যদি না দর্শকদের কাছে কাজটা তুলে ধরো তো দর্শকরাও তো জানবে না, ওরা কোথা থেকে জানবে? খবরটা তো ওদেরকে পৌঁছতে হবে যে ইনি এই কাজ করছেন, উনি এই কাজ করছেন। আর দর্শকদের ভালোবাসা আমি কি বলবো, মানে অনেকে শুনেছি গডফাদার নিয়ে আসে নিজের ইয়েকে সিকিউর করার জন্য, সুগার ড্যাডি সুগার এরকম শুনেছি। ওই আলোচনাগুলো আর নাই বললাম, আমি বেশি কন্ট্রোভার্সিয়াল আলোচনায় যেতে চাই না। বাট গডফাদার থাকে, আমার গডফাদার দর্শকরা, গডফাদার, গডমাদার, অলমাইটি, আমার ইউনিভার্স হচ্ছে দর্শকরা। সেটা আবার কপালের প্রমোশন প্রমাণ করি। কিন্তু এটা তো চূড়ান্ত একটা হিউমিলিয়েশন। কোনটা? যেটা তুমি ফেস করেছো। ভাগ্যিস করেছি আজকে, তাই জন্য এতটা কনফিডেন্ট, তাই জন্য আমি মানে এরকম ভাবে সবকিছু উড়িয়ে দিতে পারি। তোমাকে, তুমি যদি ছোটবেলা থেকে তোমার বাবা যদি তোমাকে মাসে 1 লাখ টাকা পকেট মানি দিত না, তোমার নিজের চেষ্টায় 200 টাকা রোজগার করার কোনোদিন ইচ্ছে হতো না। এইটা হচ্ছে পৃথিবী। তুমি আজকে যেটা হার্ডশিপ মনে করছো, আজকে যেটাকে খুব কষ্ট হতো, তখন খুব কষ্ট হতো, সত্যি বলছি। কিন্তু তারপরে এই কষ্টগুলো গিলতে 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 না এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আজকে মাথা উঁচু করে। তাই জন্য যা করেছি নিজের দমে করেছি, এবং অবশ্যই তোমাদের সাহায্যে আর দর্শকদের ভালোবাসায়। আর ইন্ডাস্ট্রি যে মানুষরা আমাকে পাশে রেখেছেন, কাজ দিয়েছেন, আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি কতটা করতে পেরেছি জানি না, তারা সত্যি আমায় সাপোর্ট করেছে। যারা ভালো সময় তোমার পাশে থেকেছে, তারা তো, যারা খারাপ সময় আমার পাশে থেকেছে, যারা খারাপ সময় তোমার পাশে থেকেছে। ভালো সময় সবাই পাশে থাকে, ভালো সময় তোমার শত্রুরাও তোমার পাশে থাকবে। খারাপ সময় যে আমার পাশে থেকেছে, সে যেই হোক না কেন, তার আজকের দিনে যদি মানে তার কোনো নাম না থাকে, তার কোনো পরিচয় না থাকে, জেনে রাখবে মনে মনে আমি তাকেই আপন ভাবি। এটা আমার শিক্ষা, এটা আমাকে সময় শিখিয়েছে। বুঝতে পারছি, একদমই তাই, যে তুমি লড়াই করতে করতে একটু শিখতে শিখতে জীবনে এগিয়েছো। হ্যাঁ, কিন্তু সেটা আমার জন্য ভীষণ ভালো। এটা নিয়ে আমার কোনো রিপেন্টেন্স নেই, এটা নিয়ে বরঞ্চ আমার একটা কি বলবো, একটা অহংকার বলবো না, একটা গর্ব আছে, একটা সেলফ কনফিডেন্স আছে। আমি শিক্ষিত, এইসব বিষয়গুলো আমি জানি কিভাবে পার করতে হয়। এই যে কপাল ছবিতে তুমি অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কাজ করলে, কি বুঝছো এই প্রজন্মটাকে? খুব ভালো। আমার এদের দুজনের সঙ্গে এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমত ওদের ব্যাকগ্রাউন্ড অভিনয় সেরকম নয়, এটা প্রথম কাজ। একজন মডেলিং করেন আমাদের সুকন্যা, এবং মডেল হিসেবে বেশ ভালো কাজ করেন। আরেকজন কোরিওগ্রাফার কাম ডান্সার। হ্যাঁ, আমি সেগুলো জানতাম না, কারণ ওরা নিজেদের পরিচয় কখনো আমাকে বলেইনি, ওরা তো চরিত্র হয়ে আমার কাছে ধরা দিয়েছে। এবং একটা বারের জন্য আমি এই কানের দুলটা কেন পরবো, আমি এই চটিটা, ছেঁড়া চটিটা কেন পরবো, আমি কেন মেকআপ করবো না, বা কাঞ্চনাদি কেন এইটা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, সরি গো, অনেকে করে তো, তাই আমি দেখছি, একবারের জন্য করে চরিত্র। এটা অবশ্য ডিরেক্টরের ক্রেডিট আমি বলবো। ডিরেক্টরকে তার ইউনিটকে এমন ভাবে তৈরি করতে হবে, এটা মাস্টার মশাই তো, ডিরেক্টর তো আমাদের মাস্টার মশাই। সো এইটা আমাদের টিমে হয়েছে। এবং আরেকটা কথা, কপালে, এটা আমি সবসময় সব ইন্টারভিউতে বলছি, যে কপালে যে ছোট্ট রোলটা করেছে, এইটুকু রোল, আমি না তাকে দেখে ভাবছি কি করে চলে গেল। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি, কিন্তু আমি ভীষণ দর্শক হিসেবে খুঁতখুঁতে, আমার পছন্দ হয় না সবকিছু, তুমি দেখলে বুঝতে পারবে। মানে কত প্রতিভা এখনো আছে, তারা প্রত্যেকে সিরিয়াসলি থিয়েটার করে। একটা খুব মজার বিষয়, সেদিনকেই একজন কে বলছিল, আচ্ছা কাঞ্চনাদি, কপালে যারা ভাবো থিয়েটারের থেকে এসেছেন, দারুণ রোল করেছেন, তারা কেন আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন না, কাজ করে না? আমি বলছি, কারণ ওদের আলোর দরকার নেই, ওরা এমনি আলোতে আছে। কিন্তু এইরকম ধরো, এই প্রজন্ম যেমন তুমি দেখেছো ভালো, সেরকম একসঙ্গে কাজ করতে গিয়ে এরকম ওয়ার্স্ট ও দেখেছো তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে? ওয়ার্স্ট মানে কি বলবো, এত ওয়ার্স্ট দেখেছি যে মানে কি বলবো, খুব তিক্ত অভিজ্ঞতাও আছে জীবনে, ডেফিনেটলি আছে। কিন্তু এদেরকে ওয়ার্স্ট, আমার বাবা এটা খুব মজা করে কথা বলতো জানো আমার মাকে, আমি যখন হোমওয়ার্ক করতাম না, পড়াশোনা করতাম না, আমার মা, দুষ্টু ছিলে খুব? হ্যাঁ ছিলাম। এখন দুষ্টু না মিষ্টি বেশি? দুষ্টু, প্রচন্ড দুষ্টু, এখনো দুষ্টু, প্রচন্ড দুষ্টু, মিষ্টি একদমই না। ডিপেন্ড করছে আপনারা কিভাবে আমাকে ট্যাকল করছেন তার উপর। তো যেই হোক, আমি কিন্তু খুব মিষ্টি কাঞ্চনা মৈত্রীকে দেখছি। আরে তুমি মিষ্টি বলে, তাই জন্য। সেটা হচ্ছে যে আমার বাবা একটা খুব ফেভারিট ডায়লগ ছিল, এটা নিয়ে আমরা বাবাকে পরে বড় হয়ে খেপাতাম।
বাবা বলতো ফ্র্যাঙ্কেনস্টাইন, তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করতাম, আমি কেন এতক্ষণ পড়বো, আমার কি কোনো লাইফ নেই, ছোটবেলায় তর্ক যেমন করে বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, তখন যে ছিলাম একটা সময়, তখন বাবা মা বলতো দেখেছো কিরকম মুখে মুখে তর্ক করছে, দেখেছো, মানে ভালো, তুমি ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছো, এবার ভোগো। ফ্র্যাঙ্কেনস্টাইন তো যে বানায় তাকেই তো দোষারোপ করা উচিত, ফ্র্যাঙ্কেনস্টাইন তো আসবে যাবে। যে ইনস্টিটিউশনটা এদেরকে বানাচ্ছে, এদেরকে মাথায় তুলছে, এদেরকে লাই দিচ্ছে, এদেরকে বিগড়োচ্ছে, যারা সিনিয়রদের সঙ্গে বাজে বিহেভ করে, যারা মিডিয়ার সঙ্গে বাজে বিহেভ করে, যারা দর্শককে রেসপেক্ট দেয় না, কিছু বললেই বলবে ও তো ট্রোল করে, ও তো করে, তাদেরকে কারা বানাচ্ছে, তাদেরকে দোষারোপ করো। যেদিনকে তারা শক্ত হবে এরা এমনি ঠিক হয়ে যাবে। আমার মতামত যে পার্টিকুলারলি আর কিছুটা তো শিক্ষা আছেই। আমাকে কালকে কেউ বললো কাঞ্চনা তুই আজ থেকে প্রচুর অ্যাটিটিউড নিয়ে চল, যে কেন ভাই, আমাকে হ্যাঁ তোর তো কপালের এত ইয়ে হচ্ছে, তোর আরেকটা, আমি যদি এখন খুব মানে আমাদের তোমার সামনাসামনি অনেকগুলো ছবি আছে, এবার আমি যদি ভাবি হ্যাঁ সত্যি তো হ্যাঁ তাহলে কি ব্যাপার, হ্যাঁ কি বলো, মানে এরকম যদি হয়ে যায়, আমি যদি এটা 1 মিনিটও করি আমি নিজেই হেসে ফেলবো, আবার নিজের ওপরই হেসে ফেলবো, কারণ তুমি মানুষটা তো এরকম না, মানুষটা থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা শিক্ষা আছে, আমার একটা বড় আর্টিস্টদের জীবনী পড়া আছে, তারা কিভাবে চলে জানা আছে, তারা কত সিম্পল জানা আছে, তারা ট্যালেন্টটা নিয়ে নার্চার করে, নিজেদেরকে নিয়ে নার্চার, তারা সেলফ অবসেসড নয়, তারা ট্যালেন্ট অবসেসড। তো এইটা তো নিজেকেও করতে হবে, তাহলে অশিক্ষা আর তাদেরকে যারা লাই দিচ্ছে, এই দুটো নিলেই সর্বনাশটা হচ্ছে। মানে এজ এ সিনিয়র হিসেবে এগুলো তুমি কিভাবে মানে করেছো, সহ্য করেছো? প্রথমত সেটা হচ্ছে যে ইগনোর করতে শিখতে হবে, কারণ ইগনোর করে কি সবকিছু করা যায়? প্রতিবাদ না না, প্রতিবাদ তো করতেই হবে, প্রতিবাদ তো করতেই হবে, কিন্তু প্রতিবাদটা না খুব সূক্ষ্মভাবেও করা যায়, 4টে বাজে কথা না বলে, চিৎকার না করে, একটু বুঝিয়েও বলা যায়। আর যেখানে বুঝবে না, তুমি জানো সে আত্মঘাতী বোমা নিয়ে ঘুরছে, মানে বোমাটা তার নিজের গায়ে লাগানো আছে, কদিন বাদে ফেটেছে নিজেই চলে যাবে, তাদেরকে ছেড়ে দাও, বোমাটা ফাটতে দাও, তার আর বেশি দিন নেই। আচ্ছা কাঞ্চনদি একটা কথা বলো, আমরা স্বপ্না মণ্ডলকে দেখেছি প্রচন্ড রাগী, একেবারে বদমেজাজি, একদম মানে ডাকাতে একজন মহিলা, নিষ্ঠুর বলতে পারি, নিষ্ঠুর মহিলা, কিন্তু কাঞ্চনা মৈত্র তো সেরকম নয়। বাট আমি খুব রাগী, কেন বলছি, কিছু কিছু জায়গায় আমি খুব রাগী। রেগে গেলে কি করো? চিৎকার করি, আচ্ছা তর্ক করি, আমি বোঝাবার চেষ্টা করি যেটা তারা করছে সেটা ভুল করছে, মানে আমি রাগী না বলে রাদার আমি ওই খুব সেফ গেম খেলে চুপচাপ থাকতে পারি না, আমি প্রতিবাদ করি। মানে কাঞ্চনা মৈত্র প্রতিবাদী? হ্যাঁ, মানে আমার মানে আমার মনে হয় যেখানে যেখানে প্রতিবাদ করা উচিত সেটাখানে করা উচিত। আমার মনে হয় আমাদের শিল্পীদের কিছু দায়িত্ব থাকে, জানো তো, সেই দায়িত্বগুলো একটু পালন করা উচিত আমার মনে হয়। শিল্পী কেন বলছি, সরি ভুল বললাম, মানুষ হিসেবে কিছু দায়িত্ব। কাঞ্চনা, এই যে পরপর আমরা শুনি এই টলিপাড়ায় এই যে হেনস্থা হচ্ছে, এই হচ্ছে, এই জিনিসগুলো আমার সঙ্গে হয়নি। কেন হয়নি জানো তো, আমার একটা হাত আছে আর একটা চর আছে। আমার না ওই 10 বছর পরে কে কি বললো আমি আই এম নট বদার্ড, আমার রিয়াকশন সঙ্গে সঙ্গে। আর আমি যদি জানি যে এই কাজের পরিধিটা আমার জন্য সুটেবল নয়, আমি সেখানে যাবই না, আমি যাবই না। বেরিয়ে আসা তো দূরের কথা, আমার তো 4টে বন্ধু বান্ধব আছে, আচ্ছা কি ব্যাপার বলতো এখানে যাব ভাই, এটা আছে কিন্তু, ও বাবা ছেড়ে দে, আর যেতে হবে না। আর আমাকে প্রথম দিকে 1-2জন বলেছিল কাস্টিং কাউচ ফাউচ, আমি বললাম স্যার, আমি খুব ভদ্রভাবে বলেছিলাম যে স্যার দেখুন এটা আপনার কাজের প্রসেস, আপনি আপনার প্রসেস নিয়ে ভালো থাকুন, আমার কাজের প্রসেস আমি এটা বিশ্বাস করছি না এখন, না আপনি কিছু করতে পারবেন না, পারবো না, করতে হবে এমন কেউ মাথা দিয়েছে কি? একদম সবাইকে অভিনেত্রী পৃথিবীতে হতে হয়েছে। তাদের সঙ্গে কি এখন আর কখনো দেখা হয়, মুখোমুখি হয়? কাঞ্চনা মৈত্র, এই কাঞ্চনা মৈত্র, তখন একটু অ্যাটিটিউড নিশ্চয়ই দেখানো উচিত, কিন্তু শিখি তখন একটু এরকম করে চুলটাকে এরকম করে দেখ কেমন লাগে, হাসি পায় তাদের দেখলে, বেশ মজাও লাগে। আবার কেউ কেউ এত সুখী গৃহকোণ নিয়ে তারা আছে, তাদের বউরা শাখা পলা সিঁদুর পরে বহুত ফ্লন্ট করে, সেটা দেখে আমার খুব খারাপ লাগে। কাঞ্চনাদি প্রতিবাদী, কাঞ্চনাদি রাগী, কিন্তু এই কাঞ্চনা মৈত্র যখন প্রেমে পড়ে, কি দেখে প্রেমে পড়ে? হোপলেস ইডিয়েট
কে? স্টুপিড আমি, আচ্ছা। প্রেমিকা হিসেবে আচ্ছা। মোস্ট এম্বারেসিং প্রেমিকা আমি, মানে আমি হেড ওভার হিলস বলে একটা কথা আছে, সেরকম ছিলাম এক সময়। মানে প্রচন্ড প্রেমে, মানে আমার বন্ধুরা বলতে এই কাঞ্চনা আবার প্রেমে পড়েছি, মানে ঘন ঘন প্রেমে পড়ে। আমি ঘন ঘন প্রেম করতাম, এই নিয়ে আমার কোনো বলার এটা সুস্থতার লক্ষণ। সুস্থতার লক্ষণ। কিন্তু আমার একটা খুব অনেস্টি ছিল, আমি যে প্রেমেই পড়তাম সেটাই আমার প্রথম আর শেষ প্রেম মনে হতো। কিন্তু মানে একে ছাড়া আমার জীবন আর নেই। এটাই তো ছিল, এর জন্যই তো আমি অপেক্ষা করেছি। কিন্তু মজার বিষয়, যার সঙ্গে সত্যি প্রেমটা টিকে গিয়ে বিয়েটা হলো, তাকে দেখেই আমার মনে ছিল দুদিনের বেশি এটাকে টিকবে না, অসহ্য লাগছে। সেটাই টিকে গেল। এটাই পৃথিবী, এটাই কপাল। তুমি কি মানুষ চিনতে শেখোনি এখনো? না, এটা ভুল কথা। আমরা মানুষকে 10 বছর একটা চেনার পরও আমরা চিনতে পারি না। একদম। প্রত্যেকদিন মানুষ নিজেকে আবিষ্কার করে, নিজেই নিজেকে আমরা আবিষ্কার করি। আমি না কোনোদিন এরকম শিয়ালদা স্টেশনে চিৎকার করবো, এরকম পারবো, আমার মনেই হয়নি। আমি সত্যি পারিনি। আমি জাস্ট ওটা দেখে নিয়েছিলাম স্বপ্না মণ্ডল, আমরা তো বুঝে যাওয়ার কথা আমাদের। কিন্তু সাধারণ মানুষ যারা কাঞ্চনা মৈত্রকে চেনে, আমার পাড়া থেকে কত লোক ফোন করেছে, কত কাকুরা, যেটা কি করলি। আমি না ভাবছি আমি তো বলবো কি বলবো না, কারণ কাকুকে যদি আমি বলি তাহলে একসঙ্গে 30-40 জন লোক জেনে যাবে, তাদের থেকে তার ফ্যামিলি জেনে যাবে, অন্তত আমার 50টা দর্শক জেনে যাবে, এই 500টা দর্শক জেনে যাবে, তাই আমি জানাতে চাই। পরে বলছে এই তুই বললি না কেন রে, আমাকে অসভ্য লাগলো, না ইন্টারেস্টটা তোমাদের নষ্ট হয়ে যেত। কাঞ্চনাদি তুমি প্রচুর ক্যারেক্টার করেছো, ধারাবাহিক, ছবি সব মিলিয়ে, কিন্তু কাঞ্চনা মৈত্র কোন চরিত্রের স্বপ্ন এখনো দেখে? এটা আগে আমার খুব মনে হতো এই চরিত্র ওই চরিত্র। আমার এখন একটাই মনে হয়, যে চরিত্রটা দেখতে গিয়ে মানুষ মনে করবে সেই চরিত্রটাই দেখছে, কাঞ্চনা মৈত্রকে দেখছে না, আমি সেটাই করতে চাই। মানে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন না, স্টলওয়ার্ডস, যাদেরকে আমরা দেখি যে তারা যখন এই চরিত্রটা করেন, আমার মনে হয় এই চরিত্রটা, এটা তো সে নয়, এটা তো ওই চরিত্রটাই। তাই জন্য আমার মতন অভিনেত্রীরা তাদের কাজ দেখতে দেখতে চোখে জল চলে আসে, তাই তো আমরা দেখি যখন। তো সেটাই আর কি, আমি ওরকম করতে চাই। যে এখনো কি সেই চরিত্র তুমি পাওনি সেরকম? না, পাইনি বললে ভুল কথা বলা হবে, তাহলে তো অকৃতজ্ঞের মতন কথা। বা পেয়েছি, কিন্তু ওই মানে খিদেটা আরো বেড়ে যায়, আরো মানুষকে দেখাতে চাই যে আমি এটাও পারি ওটাও পারি, মানে সেটা তো হয়, সেটা তো ভীষণভাবে হয়। একটা প্রশ্ন করছি, সেটা তোমার যদি উত্তর দিতে ইচ্ছে না করে তুমি দিও না। একটা সময় তুমি রাজনীতিতে ছিলে, তারপর রাজনীতি ছেড়ে চলে এলে, সেটা কি অভিনয়ের টানে নাকি একেবারে খুব মানে? আর রাজনীতিতে ইমোশনাল লোকদের কোনো জায়গা নেই গো, যাদের খুব সাচ্চা ইমোশন আছে, মানে যারা খুব হাইপার অ্যাক্টিভ ইমোশনালি। আমি যেমন, আমি খুব হাইপার অ্যাক্টিভ। মানে একটা ছোট্ট উদাহরণ, রকচটা যাকে বলে, ছোট্ট উদাহরণ দিই, আমি তোমাকে বলি। আজকে আমার খুব কাছের কোনো মানুষ যে আমাকে খুব ভালোবাসে, হয়তো যার থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে, মেটেরিয়ালিস্টিক, ইমোশনাল, সেও যদি কোনো অন্যায় করে না, আমি তাকে কাছের মানুষ ভাববো না, আমি তাকে জানাই তাই বলে দেবো। এটা রাজনীতিতে চলবে না, এটা রাজনীতিতে চলবে না। আর রাজনীতিতে আরেকটা জিনিস চলবে না, তোমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শের মানুষরা যদি কোনো ভুল করে সেটার প্রতিবাদ করা চলবে না, সেখানে ঢুলি পড়ে থাকতে হবে। মানে আমি কি করে পারবো আমার নিজের ভাই, আমার নিজের স্বামী, আমার নিজের বাবা, আমার নিজের সন্তানও যদি একটা অন্যায় করে, তাহলেও তো আমি প্রতিবাদ করব, তো তার থেকে তো আপন কেউ ওরা হতে পারে না। সুতরাং আমি অনেক ভেবে দেখলাম যে এটা আমার এখনো আমি সেই জায়গায় যেতে পারিনি। কোনোদিন যদি রাজনীতিতে এমন সুযোগ আসে, আমি আমার ইমোশনের দাম পাই এবং কিছু যদি করতে পারি, একটা কথা তোমাকে মানতেই হবে, যে রাজনৈতিক দলই তুমি করো না কেন, এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ এ বেসিক ডিউটি, যে কাজটা তুমি যে এলাকায় কাজ করছো, যে এলাকা ভিত্তিক, সেখানকার জন্য কিছু করা। তুমি এই রাজনীতি করো বলে এখানে কিছু করবে না, এটা কোনো কথা না, তোমাকে করতে হবে। আর যখনই তুমি ক্ষমতায় চলে আসো, তখন তুমি রাজনৈতিক দল নয়, তখন তোমার কাজ হচ্ছে মানুষের ওই সংবিধান অনুযায়ী সেবা করা। সেটা কিন্তু দলকে তুমি রিপ্রেজেন্ট করছো না, তুমি জনগণকে। আমাদের সংবিধান যারা পড়েছে, যারা একটু 11-12 পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সটা পড়েছে, তারা জানে
মানুষকে রিপ্রেজেন্ট করার, কারণ ইন্ডিয়া মানে ডেমোক্রেসি আমাদের কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট ডেমোক্রেসি। একদম তাই। হ্যাঁ, আমরা ডেমোক্রেসি শব্দটার অপব্যবহার জানি। আমরা তাই জন্য এখানে দাঁড়িয়ে আজও সিএম কে 4টে বাজে কথা বলি, পিএম কে 4টে বাজে কথা বলি, কিন্তু তাদের চেয়ারটাকে সম্মান করি না। অন্যায় সব জায়গায় আছে, সব প্রতিবাদের, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণটাকে আমরা আরেক দলের হয়ে আরেক দলে খুব হাততালি দিই, এটা কোথাও গিয়ে লিড করে না। প্রতিবাদ একটা সংযত ভাবেও করা যায়, প্রতিবাদও করা যায়। প্রতিবাদ কি হয়নি আমাদের কলকাতা তো প্রতিবাদেরই জায়গা, কিন্তু কোথাও আমার মনে হয় এই বেসিক কালচারগুলোর বড্ড অভাব আছে বলে আমি এখান থেকে বেরিয়ে এসেছি। তা আমরাও চাই, দর্শকও চাই তুমি আরো বেশি অভিনয় করো, আরো ভালো ভালো চরিত্র। আমিও চাই ভালো ভালো চরিত্রে তোমাকে আমরা দেখি। কপাল ছবি নিয়ে দর্শকদের কি বলবে? এইটুকুই বলবো যে 19 তারিখে কপাল রিলিজ করছে। আপনাদের আশেপাশে প্রেক্ষাগৃহে, আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে কপাল দেখুন। অনেক কষ্ট করে ছবিটা বানানো হয়েছে। শুধু এইটুকুই বলবো, নিরাশ হবেন না। প্রচার যেমন আপনাদেরকে ভাবিয়েছে, মজা দিয়েছে, গালাগালি খাইয়েছেন আপনারা আমাকে, মানে সম্পৃক্ত হয়েছেন বলেই তো ইমোশনালি, তাই জন্য এই ছবিটা দেখলেও তাই হবে। আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে আসছে, কপাল দেখুন, কারণ কপাল দেখলে কে বলতে পারে আপনারও কপাল ফিরতে পারে। কপাল ফিরতে পারবে কি না পারবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাদের মনের জানলাটা খুলে যাবে অবশ্যই।